15 বছর পরের কথা। আসিফ তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে ঢাকা থেকে ট্রেনে করে ময়মনসিংহে আসছেন। মেয়েটির বয়স 14। তার নাম চন্দ্রশীলা। অসম্ভব চঞ্চল মেয়ে, এক দণ্ডেও সুস্থির হয়ে বসতে পারে না। ট্রেনে সারাক্ষণ বকবক করেছে। তার মাথায় একটা রঙিন স্কার্ফ বাঁধা ছিল। জানালা দিয়ে অনেকখানি মাথা বের করায় হাওয়ায় সে স্কার্ফ উড়ে চলে গেছে। লীনা খুব রাগ করেছেন। সেই রাগ অবশ্য চন্দ্রশীলাকে মোটে স্পর্শ করেনি। সে বাবার গায়ে হেলান দিয়ে কি একটা বই পড়ে হেসে কুটি কুটি হচ্ছে। লীনা বললেন, এসব কি হচ্ছে? চুপ করে ভদ্রভাবে বসো না। চন্দ্রশীলা বলল, তুমি নিজে চুপ করে ভদ্রভাবে বসে থাকো তো মা, আমাকে বকবে না। এমনিতে স্কার্ফ হারিয়ে আমার মনটা খারাপ। লীনা কঠিন কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। মেয়েটার মুখের দিকে তাকালেই সব কঠিন কথা কেমন যেন এলোমেলো হয়ে যায়। মেয়েটা অবিকল ত্রপার মতো হয়েছে। কঠিন কিছু বললেই নিজের ঠোঁট উল্টে ফেলে। আসিফ সাহেব বললেন, বইটই সব ব্যাগে গুছিয়ে ফেলো মা, এসে পড়েছি। চন্দ্রশীলা বলল, এত তাড়াতাড়ি এসে পড়লাম কেন বাবা? আমার নামতে ইচ্ছা করছে না। কি করতে ইচ্ছা হচ্ছে? ট্রেনেই থাকতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা বাবা, সারা জীবন যদি আমরা ট্রেনে ট্রেনে থাকতাম তাহলে ভালো হতো না? হ্যাঁ, ভালোই হতো। স্টেশনে অসম্ভব ভিড়। আসিফ সাহেব অনেক কষ্টে স্ত্রী এবং মেয়েকে নিয়ে নামলেন। ভিড় ঠেলে এগোতে পারছেন না। এমন অবস্থা লীনা বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার বলো তো? আসিফ বললেন, মনে হচ্ছে বিখ্যাত কেউ ট্রেন থেকে নেমেছেন। লোকজনদের হাতে প্রচুর মালাটালাও দেখা যাচ্ছে। চন্দ্রশীলা বাবার হাত ধরে সাবধানে ভিড় ঠেলে এগোচ্ছে। সে আড়ে আড়ে ভীত চোখে মার দিকে তাকাচ্ছে, কারণ ভিড়ের চাপে তার বা পায়ের স্যান্ডেলটি সে হারিয়ে ফেলেছে। মা জানতে পারলে আবার খোঁজাখুঁজি শুরু করবেন। চন্দ্রশীলার ইচ্ছা খুব তাড়াতাড়ি বের হয়ে যাওয়া। একটা স্যান্ডেল গিয়েছে তো কি হয়েছে, আরেক জোড়া কিনলেই হবে। এই জোড়াটা এমনিতেও তার পছন্দ না, ক্যাটক্যাটে হলুদ রং। সে এবার মেরুন রঙের স্যান্ডেল কিনবে। চন্দ্রশীলা হঠাৎ থমকে দাঁড়ালো। হতভম্ব হয়ে যাওয়া গলায় বলল, বাবা দেখো, ট্রেন থেকে কে নামছেন দেখো। পুষ্প, পুষ্প। বাবা, উনি পুষ্প না? কি আশ্চর্য, আমরা এক ট্রেনে এসেছি। আসিফের কাছে ভিড়ের রহস্য স্পষ্ট হলো। আজকের পত্রিকায় অবশ্য ছিল পুষ্প ময়মনসিংহ টাউন ক্লাবে যাবে, সেখানে কি একটা অনুষ্ঠান করার কথা। বাবা, উনি কি পুষ্প? হ্যাঁ। বাবা, উনি কি আমাকে একটা অটোগ্রাফ দেবেন? এই ভিড় ঠেলে তার কাছে যাবার কোনো উপায় নেই মা। পুষ্প বিরাট একটা কালো চশমায় চোখ ঢেকে রেখেছে। তাকে ঘিরে আছে বলিষ্ঠ কিছু ছেলে মেয়ে, যেন কেউ কাছে যেতে না পারে, তবু লোকজন এগোতে চেষ্টা করছে। বাবা, একটু দেখো না, ওনার একটা অটোগ্রাফ পাওয়া যায় কিনা। আমার খুব শখ। উনি দেখতেও তো সুন্দর, তাই না বাবা? আসিফ মেয়েকে নিয়ে ভিড়ে ঠেলে কাছে যেতে চেষ্টা করছেন। লীনা একা একা দাঁড়িয়ে দৃশ্যটি দেখছেন। তার চোখ জ্বালা করছে। জল আসবার আগে আগে চোখ এমন জ্বালা করে। আসিফ মেয়েকে নিয়ে পুষ্পের কাছাকাছি পৌঁছে গেছেন। চন্দ্রশীলা ছোট নোটবুক উঁচু করে ধরে আছে। পুষ্প তার হাত থেকে নোটবুক নিয়ে দ্রুত কি সব লিখে নোটবুক ফেরত দিল। চোখের কালো চশমা খুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। তারপর সবাইকে হতভম্ব করে নিচু হয়ে তার পা স্পর্শ করল। পর মুহূর্তে এগিয়ে গেল সামনে। মানুষের ভিড় বড়ই বাড়ছে। স্টেশন থেকে বের হয়ে যেতে হবে, তার দাঁড়িয়ে থাকার সময় নেই। চন্দ্রশীলা কান্না কান্না গলায় বলল, বাবা, উনি তোমাকে চেনেন? তুমি তো কোনোদিন বলনি। তুমি এরকম কেন বাবা? অভিমানে তার নিচের ঠোঁট বেঁকে গেছে। চোখে জল টলমল করছে। হয়তো সে কেঁদে ফেলবে। এই বয়সী মেয়েরা অল্পতেই কেঁদে ফেলে। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা
সাজঘরের শেষ পর্ব। আশা করি আমার শ্রোতা বন্ধুরা আমার সঙ্গে ছিলেন এতদিন এবং সামনেও সঙ্গে থাকবেন। আবারও নতুন কোনো উপন্যাস বা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আশপাশের সবাইকে, আর এভাবেই আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবেন।